প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় 4 অর্থাৎ নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এই অধ্যায়টি। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ অধ্যায়টি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা বলতে আমরা কি বুঝি। যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যে বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার সমান তৃপ্তি বা সন্তুষ্টি নির্দেশ করে সে রেখাকে বলা হয় নিরপেক্ষ রেখা। অর্থাৎ একটা রেখার বিভিন্ন বিন্দু, এটি এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সমাহার দেখায়, কিন্তু এই প্রতিটি সমাহারে ভোক্তা সমান পরিমাণ তৃপ্তি পায়, বিধায় প্রতিটি বিন্দুতে ভোক্তা নিরপেক্ষ থাকে। তাই এই নিরপেক্ষ রেখাকে সমান উপযোগ বা সমান তৃপ্তি রেখা বা সম উপযোগ রেখাও সমান উপযোগ রেখাও বলা হয়। নিরপেক্ষ রেখার ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে ভোক্তার তৃপ্তির কোনো পার্থক্য হয় না, বিধায় সে নিরপেক্ষ থাকে। তাই এই রেখার নাম হয়েছে নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা আমি চিত্রকে দেখিয়েছি, যে ক্ষেত্রে যেটা আমি বলে নিয়েছি যে দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণ, তাহলে আমরা এক্স অক্ষে দেখাচ্ছি এক্স পণ্য এবং ওয়াই অক্ষে দেখাচ্ছি ওয়াই পণ্য। চিত্রে আইসি ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা ইংরেজি, এই আইসি দিয়ে আমরা বোঝাচ্ছি নিরপেক্ষ রেখা। এর উপরে তিনটি বিন্দু এ বি ডি, প্রতিটি বিন্দুতেই ভোক্তার উপযোগের পরিমাণ বা তৃপ্তির পরিমাণ সমান, বিধায় ভোক্তার তিনটি বিন্দু যে কোনো বিন্দুতে একই পরিমাণ উপযোগ পায়, বিধায় সে বিন্দুগুলোর ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। এরূপ নিরপেক্ষ বিন্দুগুলো নিয়ে যখন আমরা একটা রেখা আঁকবো, সেই রেখাকে আমরা বলি নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখার নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দু ভোক্তার সমান সন্তুষ্টি বা তৃপ্তি নির্দেশ করে, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোক্তার তৃপ্তির কোনো পরিবর্তন হবে না। এ থেকে বি বিন্দুতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ড্রপের ভোগের পরিমাণ বাড়ে, ওয়াই ড্রপের ভোগের পরিমাণ আগের চেয়ে কমে। আবার বি থেকে এ বিন্দুতে গেলে ওয়াই ড্রপের ভোগের পরিমাণ বাড়ে, এক্স ড্রপের ভোগের পরিমাণ কমে। ভোগের পরিমাণ একটি ড্রপের বাড়লে বা কমলে কি হবে না, তৃপ্তির কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এই যে আমি দেখিয়েছি, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এই রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যত আমরা একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকবো, অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার হার তুলনামূলক কমতে থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে এ থেকে বি বিন্দুতে আমরা যে পরিমাণ ওয়াই ছেড়ে দিচ্ছি, বি থেকে যখন আমরা ডি বিন্দুতে যাই, তার চেয়ে কম পরিমাণ ওয়াই দ্রব্য আমাদের ছেড়ে দিতে হয়। অর্থাৎ এক বিন্দু থেকে পরের বিন্দুতে প্রতিটি বিন্দুর পরিবর্তনের সাপেক্ষে পূর্বের চেয়ে কি হয়, বেশ কম পরিমাণ দ্রব্য ছেড়ে দিতে হয়। এই জন্য এই রেখাটা হয় বাম থেকে ডানে নিম্নগামী। তৃতীয় বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। নিরপেক্ষ রেখা এই মূল বিন্দুর দিকে উত্তল হয়। উত্তল হওয়ার কারণ হচ্ছে যে পূর্বে যে কারণে আমি বলেছিলাম যে ক্রমান্বয়ে কি করতে হয়, একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ালে অন্য দ্রব্যের ভোগ যে হ্রাস করতে হয়, সেই হ্রাসের পরিমাণের ক্রমান্বয়ে কি হয়, কমতে থাকে, অর্থাৎ ক্রম হ্রাসমান হয়। এই বিকল্পনের হার যে ক্রম হ্রাসমান হয়, সে কারণে কি হয়, রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল হয়। আমি আগে দেখিয়েছি যে এখানে আমি ধরলাম যে y1 x1, y1 এর ভোগ কমানোর ফলে x1 এর ভোগ বাড়ে, y1 এর ভোগ কমানোর ফলে x1 এর ভোগ x1 থেকে x2 তে বাড়ে। y এর ভোগ যদি আমরা আরো কমাই বা x1 এর ভোগ যদি আমরা আরো বাড়াই, এই যে y ছেড়ে দেওয়ার হার আগের চেয়ে কমে, পূর্বের চেয়ে তুলনামূলক কম y ছেড়ে দেওয়া হয়, বিধায় রেখাটা মূল বিন্দু থেকে উত্তল হয়। কিন্তু যদি রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল না হয়ে এরকম বাম থেকে ডানে একটা সরল রেখা হতো, সেক্ষেত্রে কি হতো, প্রতি ক্ষেত্রে যে পরিমাণ আমরা একটা ওয়াই দ্রব্য ছেড়ে দিতাম, ঠিক সেই পরিমাণ এক্স দ্রব্য বাড়াতাম, অর্থাৎ ছেড়ে দেওয়ার হার সমান হতো। আর যদি মূল বিন্দুর দিকে অবতল হতো, তাহলে ছেড়ে দেওয়ার হারটা বাড়তো, যা মূল নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের সাথে বা নিরপেক্ষ রেখার স্বাভাবিক আকৃতির সাথে মানানসই নয়। বিধায় কি হয়, নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। কারণ এই রেখায় যে বিন্দুগুলো দেখায়, সেই বিন্দুগুলোর ক্ষেত্রে প্রতিটি বিন্দুতে একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ালে অপর দ্রব্যের ভোগের পরিমাণ ছেড়ে দিতে হয়, কিন্তু একটি দ্রব্যের ভোগের পরিমাণ যত আমরা বাড়াতে থাকি, অপর দ্রব্যের ছাড়ার হারটা ক্রমান্বয়ে কমতে থাকে, বিধায় এই রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল হয়। চতুর্থ বৈশিষ্ট্য, উচ্চতর
রেখা অধিক তৃপ্তি নির্দেশ করে। এই যে আমি চিত্র দেখিয়েছি, একটি নিরপেক্ষ রেখা আইসি নট, এর উপরের দিকে যে নিরপেক্ষ রেখা আছে বা ঊর্ধ্বতন যে নিরপেক্ষ রেখাটি আইসি ওয়ান, সেটা কি দেখাবে? অবশ্যই অধিক পরিমাণ তৃপ্তি দেখাবে। যেমন এই রেখার উপরে যদি আমি একটা বিন্দু নেই এ, সেটা যে পরিমাণ এক্স যে পরিমাণ ওয়াই এর উপর দেখাবে। এই উপরের নিরপেক্ষ রেখা যদি আমি আরেকটি বিন্দু নিই, সেটা তার চেয়ে অবশ্যই এক্স এর পরিমাণ এবং ওয়াই এর পরিমাণ দুটোর পরিমাণই বেশি দেখাবে। অর্থাৎ উপরের নিরপেক্ষ রেখায় ভোগের পরিমাণ বাড়ে, দ্রব্য ভোগের পরিমাণ বাড়ে, বিধায় তৃপ্তির পরিমাণ আগের চেয়ে বেশি হয়। আর ঠিক তেমনি একটি নিরপেক্ষ রেখা নিম্নতর নিরপেক্ষ রেখায় কি হয়? তৃপ্তির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পায়। দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না। আমি বলেছি যে প্রতিটি নিরপেক্ষ রেখা এক সমান পরিমাণ, প্রতিটি নিরপেক্ষ রেখা একটা স্পেসিফিক তৃপ্তি বা সন্তুষ্টি রয়েছে, যেটা একটি রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা যেমন নিরপেক্ষ থাকে একটি নিরপেক্ষ রেখা, অপরটি নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে ভোক্তা কি থাকে? নিরপেক্ষ থাকে। এখন দুটি নিরপেক্ষ রেখা যদি পরস্পরকে ছেদ করে ফেলে, তাহলে একটা কমন বিন্দু পাওয়া যাবে, যেখানে দুটি নিরপেক্ষ রেখার কি হবে? তৃপ্তির পরিমাণ সমান হবে, যেটা কি নিরপেক্ষ রেখার সংজ্ঞার সঙ্গে মানানসই নয় বা সঙ্গতিপূর্ণ নয়। এই যে আইসি নট আইসি ওয়ান, দুটি নিরপেক্ষ রেখা যদি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে কি হবে? এই এ বিন্দুতে আইসি নট এবং আইসি ওয়ান, এ বিন্দুতে আইসি নট ও আইসি ওয়ান উভয়ের তৃপ্তির পরিমাণ সমান হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে দুটি নিরপেক্ষ রেখার তৃপ্তির পরিমাণ কখনো একই হয় না, বিধায় দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এবার আমরা আসি পরবর্তী টপিকে, নিরপেক্ষ মানচিত্র কাকে বলে? কয়েকটি নিরপেক্ষ রেখাকে যদি আমরা পাশাপাশি আঁকি, তখন সেটাকে বলা হবে নিরপেক্ষ মানচিত্র। এই যেমন দেখিয়েছি যে চিত্রে তিনটি নিরপেক্ষ রেখাকে পাশাপাশি এঁকেছি, আইসি নট, আইসি ওয়ান, আইসি টু। এভাবে যদি আমরা কয়েকটি নিরপেক্ষ রেখাকে পাশাপাশি অঙ্কন করি, তখন সেটাকে আমরা বলবো নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখার মতো নিরপেক্ষ মানচিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রতিটি রেখা একটা নির্দিষ্ট পর্যায়ে তৃপ্তি নির্দেশ করে। নিরপেক্ষ মানচিত্রে যতগুলো নিরপেক্ষ রেখা আছে, প্রত্যেকটি নিরপেক্ষ রেখা একটা নির্দিষ্ট পর্যায়ে তৃপ্তি বা সন্তুষ্টি নির্দেশ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রতিটি রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হয়। অর্থাৎ একটা নিরপেক্ষ মানচিত্রে যে নিরপেক্ষ রেখা সমূহ রয়েছে, প্রত্যেকটা নিরপেক্ষ রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হবে। অর্থাৎ নিরপেক্ষ রেখা তার স্বাভাবিক আকৃতিতে থাকবে। প্রতিটি নিরপেক্ষ রেখা সাধারণত মূলবিন্দুর দিকে উত্তল হয়। অর্থাৎ নিরপেক্ষ রেখার যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেটা কি? নিরপেক্ষ রেখা সমূহ মূলবিন্দুর দিকে উত্তল হয়। নিরপেক্ষ মানচিত্র যে নিরপেক্ষ রেখা সমূহ নিয়ে নিরপেক্ষ মানচিত্র গঠিত হবে, প্রতিটি কি হবে? মূলবিন্দুর দিকে উত্তল হবে। চতুর্থ বৈশিষ্ট্য কি? নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখায় অধিক সন্তুষ্টি বা তৃপ্তি নির্দেশ করবে। যেমন এই চিত্রে আইসি নটের চেয়ে আইসি ওয়ান অধিক তৃপ্তি নির্দেশ করবে, আইসি ওয়ানের চেয়ে আইসি টু অধিক তৃপ্তি নির্দেশ করবে। পঞ্চম বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখা সমূহ পরস্পরকে ছেদ করবে না। একটা নিরপেক্ষ রেখা যেহেতু কয়েকটি নিরপেক্ষ মানচিত্র, যেহেতু কয়েকটি নিরপেক্ষ রেখার সমষ্টি, সেক্ষেত্রে কি হবে? প্রতিটি নিরপেক্ষ রেখায় আলাদা আলাদা থাকবে, কোনো নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করবে না। অর্থাৎ সমান তৃপ্তি বিশিষ্ট দুটি নিরপেক্ষ রেখা সমান তৃপ্তি বিশিষ্ট কোনো কমন বিন্দু পাওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিরপেক্ষ রেখা যে বৈশিষ্ট্যগুলো ছিল, এক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলোকে একটা প্রতিফলন ঘটেছে। তবে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এক্ষেত্রে আমরা একটি রেখার কথা বলছি, আর নিরপেক্ষ মানচিত্রে আমরা বলছি একাধিক নিরপেক্ষ রেখার কথা। যে নিরপেক্ষ রেখা সমূহ নিরপেক্ষ মানচিত্রে যে নিরপেক্ষ রেখা সমূহ রয়েছে, সেগুলোর প্রতিটি নিরপেক্ষ রেখার যে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো ধারণ করে। তো এই নিরপেক্ষ রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ মানচিত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা তোমরা একটু বাসায় যেহেতু আছো, একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবে, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলক অনেক সহজ। তো আমি এই নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্র আলোচনার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব, এবং আমি একটা হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা আজকে পড়লাম নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্র, এই দুটোর মধ্যে পার্থক্য। এই দুটোর মধ্যে পার্থক্য পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমরা বাসায় নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্রের মধ্যে পার্থক্যটা একটু চর্চা করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।